আমার শাশুড়ি আমাকে শ্বশুরের সঙ্গে গ্রামের বাড়িতে পাঠিয়েছিলেন। সেদিন হঠাৎ বৃষ্টি হয়ে ভিজে ভিজে ঘরে ঢুকলাম। অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন ছিল। ঘরের ভিতর মোমবাতির মৃদু আলো আর বাইরে বৃষ্টির থরথর শব্দ পুরো পরিবেশকে অপূর্ব করে তুলেছিল। আমি মমসাইকে বললাম, বাবা, জানালা দরজা বন্ধ করে দিবেন না, ঘরে পানি ঢুকবে। আমার কথা শুনে সে জানালা বন্ধ করে দিল, কিন্তু তার দৃষ্টি কিছুক্ষণের জন্য স্থির ছিল। না দেখার ভান করে আমি বললাম, বাবা, মোমবাতি নিয়ে উপরে যান যাতে আমি জামাকাপড় বদলে আরাম করে বসতে পারি। বাসায় গেলাম, আমরা দুজনে উপরের রুমে গেলাম, তারপর বাথরুমে গিয়ে বাবাকে ফোন দিলাম, বল, এতগুলো ট্যাপ খোলা রাখছিস, তুই এদিকে দেখ। আর পানি বন্ধ করে শ্বশুর বাথরুমে এসে কল বন্ধ করতে লাগল। ঠিক তখনই আমার পা হঠাৎ বেঁকে গেল এবং আমাকে আমার মনে ধরল। তখন এটা বেশ অস্বস্তিকর ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে শ্বশুর আমাকে বাথরুমে তার ইচ্ছা অনুযায়ী বাকি গল্পটা বললেন। তাই মূল গল্প শুরু করার আগে বন্ধুরা, মূল গল্পটা শুরু করি। আপনাদের কাছে একটা অনুরোধ, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। যাই হোক, যখন আমার শাশুড়ি আমাকে ফোন করেছিলেন, আমি ইতিমধ্যে বুঝতে পেরেছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে, কারণ তিনি সাধারণত কোনো কারণ ছাড়াই এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। সে সরাসরি বলল, বুমা, তোমাকে তোমার শ্বশুরের সাথে গ্রামে যেতে হবে, অনেক জরুরি কাজ আছে। শাশুড়ির কথা শুনে আমি একটু অবাক হলাম, তারপর ভাবলাম সে নিজে যাচ্ছে না, আর আমি কেন যাব। শান্ত হয়ে বলল, মা, আইন কি তুমি আর তোমার ছেলে একসাথে যেতে পারলাম না? আমার অফিসের কাজ আছে। শাশুড়ি একটু গম্ভীর হয়ে বললেন, ঠাকুমা, তুমি জানো আমি যখনই বাইরে যাই আমার শরীর ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় তার কাজে ব্যস্ত থাকে বা সময় কাটায় তার বন্ধুরা, তাই তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কোনো ব্যবহার। আমি তোমার উপর ভরসা রাখছি। বোমা, তার কথায় সত্য ছিল। আমার স্বামী তার বন্ধুদের সাথে সময় কাটাতে সত্যিই পছন্দ করেন এবং বাড়ির কাজে তার কোনো আগ্রহ নেই। আমি পরিস্থিতি বুঝতে পেরে শাশুড়িকে বললাম, ঠিক আছে, আপনার ইচ্ছা। শাশুড়ি তারপর তভাবে বললেন, ঠাকুমা, আপনাকে সম্পত্তির দেখাশোনা করতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এটি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আপনি সোম থেকে বুধবার শ্বশুরের সাথে সেখানে থাকতে পারেন। আপনি কাজ শেষ করে শুক্রবার বা শনিবার বাড়িতে আসতে পারেন। আমি তাকে আশ্বস্ত করলেন, ঠিক আছে শাশুড়ি, তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভেবেছিলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরে আমি বাড়ি এবং অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই বিরতি শাশুড়ির প্রয়োজন অনুভব করছিলাম। ঠিকই, গ্রামের বাড়িটি খুব সুন্দর এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য কিছুটা নতুনত্ব নিয়ে আসবে। তাই বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমার শ্বশুর সম্পর্কে বলছি, মানে আমার শ্বশুরবাড়ির আইনের অংশ। প্রায় ৬-৫ বছর বয়সী, কিন্তু তিনি এই বয়সে বেশ শক্তিশালী এবং পরিশ্রমী। আমাদের ব্যবসা শুরু থেকেই ভালো চলছে। আমাদের পরিবারে কিছুই নেই, আমাদের গাড়ি, চাকর এবং একটি বড় গ্রামের বাড়ি, সবকিছুই। আমার একটি মেয়ে আছে, কিন্তু সেই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে জন্ম হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে স্বামীর জমে জন্মগ্রহণ করেনি, কারণ আমার স্বামীর সেই ক্ষমতা নেই। আমাকে সত্য বলুন, এবং আমার শ্বশুর বাড়ির আর কেউ জানে না, এমনকি আমার শাশুড়িও এটা জানে না। যখন শাশুড়ি আমাকে গ্রামের বাড়িতে যেতে বললেন, আমি ভিতরে ভিতরে একটু খুশি হলাম। আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করলাম। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। এটা সবসময় আমাদের বাড়িতে একটি নিয়ম ছিল যে নারীঘরের ভিতরে তাদের মাথায় শাড়ি পরে যে কোনো পুরুষের সামনে মাথা খুলে রাখা আমাদের বাড়িতে নিয়ম ছিল, ঠিক না? হ্যাঁ, আমি একজন সংস্কারক বোমা হিসাবে নিজেকে গর্বিত করেছিলাম। যখন আমি আমার শ্বশুরের শেয়ার্ড রুমে ঢুকেছিলাম, কিন্তু আমি তাকে একটি বই পড়তে দেখেছিলাম, তখন আমি বলেছিলাম, বাবা, বেশি দিন বই পড়বেন না, আগামীকাল আমাদের ভোরবেলা গ্রামের বাড়ি ছেড়ে যেতে হবে। আপনি আমাকে বলেছিলেন এই। আমি নিজেও বাবার আইনের ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম, কিন্তু যখন আমি লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল, সে বইয়ের দিকে না তাকিয়ে একটা জিনিস দেখছিল। আমার নাম উল্লেখ করা হয়নি, শ্রেয়া। আমি একটি শব্দ। পরিবারের একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী মহিলা। আমার বয়স ২-৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং আমি কিছুটা সুস্থ। আমার গায়ের রং ফর্সা। আমি একজন সাধারণ মেয়ে যে নিয়মের মধ্যে আমার জীবন যাপন করেছে পরিবার এবং সমাজের। কিন্তু এবার গল্পে ভিন্ন কিছু ঘটছে, যা আমার জীবনে একটি নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমরা দুপুরের পরে একটু দেরি করে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম এবং আমার শ্বশুরবাড়ি ড্রাইভ করছিল যানজটের কারণে। আমরা সন্ধ্যা ৬টার দিকে গ্রামে পৌঁছাই। আমাদের একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত একটি ছোট সুন্দর বাড়ি রয়েছে। যদিও পাহাড়ের উপর অবস্থিত, গাড়িটি সহজেই সেখানে যেতে পারে। বাড়িটি একতলা, সুন্দর, পাহাড়ের চারপাশে শীতল বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল, তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাল। সেখানে একজন চাকর ছিল, সজীব, আমাদের বাড়ির দেখাশোনা করবে, কিন্তু তার বাড়ির একজন অসুস্থ থাকায় সে পরের দিন চলে গেল। সে সকালে বাড়ি ফিরতে চায় এবং তার শ্বশুর তাকে গ্রামের বাড়িতে যেতে দেয়া
বাইরে বৃষ্টি হচ্ছিল এবং আমরা আতমানিয়ার বাড়িতে রাতের খাবার খেতে শুরু করলাম। এবং আমরা কিছু পারিবারিক আলোচনা করেছি যা সাধারণত পরিবারে করা হয়, যে রাতে বর শাশুড়ি আমাদের বাড়িতে থাকে। আমার শ্বশুর এবং বরের শাশুড়ির স্বামী তাদের বাড়িতে একসাথে বসে মদ্যপান করেন। সোমবার এভাবে শেষ হয়। পরের দিন মঙ্গলবার শ্বশুর চলে যান তার কাজ এবং আমি শাশুড়ির সাথে ছিলাম। সেই রাতে আমরা বর শাশুড়ির বাড়িতে রাতের খাবার খেয়েছিলাম এবং আমার শ্বশুর আবার বর শাশুড়ির স্বামীর সাথে মদ্যপান করছিল। শ্বশুরও করেন, তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না। কিছুক্ষণ পর শ্বশুর বললেন, দাদি আমি বাংলোতে যাচ্ছি। বর শাশুড়ি বললেন, তুমি যাও, আমাদের আরও কিছু কথা বলার আছে। কিছুক্ষণ পর আমি বরের শাশুড়ির বাড়ি থেকে বের হলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বরের শাশুড়ি আমাকে একটি ছাতা দিল এবং আমি বাড়ি ফিরে শাশুড়িকে টিভি দেখতে দেখতে বাড়িতে পৌঁছে গেলাম। বৃষ্টি এবং বাতাসের কারণে আমাদের বাড়িটি পুরোপুরি ভিজে গেছে। সেখানে বেশ বড় একটি ভাঙা ছিল, তবে আমি এটিকে বাড়ি বলতে পছন্দ করতাম। নিচে ছিল একটা বড় হল রুম আর কয়েকটা রুম। পরে ছাতাটা ছোট ছিল। যখন বৃষ্টি হচ্ছিল তখন রুমে ঢুকে দেখি আমার শাড়িটা একদম ভিজে গেছে। আমার খোলা চুল আমার কাঁধের উপর পড়ে আছে, আর তখনও বৃষ্টি হচ্ছে, জল পড়ছে আর ঠান্ডা বাতাসে হালকা ঠান্ডা লাগছিল। বৃষ্টিতে ভিজার অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা। ঘরের ভেতরে মোমবাতির মৃদু আলো আর বাইরে প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটাকে আরও বিশেষ করে তুলেছিল। ঠিক করতে করতে শ্বশুর উমশাইকে বললাম, বাবা জানালা দরজা বন্ধ করো, না হলে পানি ঢুকবে। আমার কথা শুনে তিনি সাথে সাথে জানালা বন্ধ করে দিলেন, কিন্তু কিছুক্ষণের জন্য তার চোখ আমার দিকে স্থির হয়ে রইল। তিনি তাকালেন। আমি সম্পূর্ণ ভিজে ছিলাম কিনা দেখতে আমার দিকে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। আমি তা উপেক্ষা করে বললাম, বাবা চলো মোমবাতিটা নিয়ে উপরের ঘরে যাই। কিছুক্ষণ পর শ্বশুর চোখ সরিয়ে নিয়ে রাজি হয়ে বললেন, ঠিক আছে দিদিমা, চল উপরের ঘরে যাই। আমি আর শ্বশুর উপরের ঘরে গেলাম। এরপর আমি বাথরুমে ঢুকে বললাম যে এখানে এত পানির ট্যাঙ্ক কেন খোলা আছে বুঝতে পারছি, দয়া করে দেখুন, বন্ধ করুন, না হলে পানির অপচয় হচ্ছে। শ্বশুর বাথরুমে এসে শিবির বন্ধ করতে লাগলেন। আমি দেখলাম শ্বশুর আমার দিকে নির্ভয়ে তাকিয়ে আছে, যেন আমি ভয় পাচ্ছি কিছু বলতে হবে। বৃষ্টির কারণে আমার শাড়ি সম্পূর্ণ ভিজে গেছে এবং তিনি একদিন আমার দিকে তাকালেন। এমন ঘটনা ঘটেছিল, একদিন সকালে আমার শাশুড়ি বন্ধুদের সাথে বাইরে যেতেন। দোকানে গিয়েছিলাম, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি যথারীতি শাড়ি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। আমি খুব ঐতিহ্যগত মনের বড় ছাতা নিলাম। দেখলাম আমার শ্বশুর রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি তার দিকে ছাতাটা বাড়িয়ে দিলাম, কিন্তু দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলতে চাই, আমি বাড়ি ফিরে আয়নার দিকে তাকালাম, যা আমার মুখকে অন্যরকম সৌন্দর্য এনে দিল। তারপর আমি কিছু দরকারি জিনিস দিয়ে ঘরের কাজ শুরু করলাম। কাজ করার সময় আমি ভাবছিলাম, এটা বেশ মজার যে এমন পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি। আমার শ্বশুর আইন পাস করছিল এবং আমি আমার উপস্থিতি তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম। সাই তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিল। ঘরের বাতাসের প্রয়োজনে আমি দরজাটা একটু খোলা রেখেছিলাম। শ্বশুর সাইও বাইরে বসেছিল, কিন্তু তার উপস্থিতি আমার কাছে আমার শাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরিবর্তন করার সময় আমি আমার কাজে পুরোপুরি মনোনিবেশ করছিলাম। যদিও আমি ঘরের পরিবেশে একটি ভিন্ন মৃদু অস্বস্তি অনুভব করেছি, কিন্তু খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম এবং কাজ চালিয়ে যেতে থাকি। আমি লক্ষ্য করলাম আমার শ্বশুর বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছেন। আমি বুঝতে পারলাম তিনি আমার কিছু কাজ পর্যবেক্ষণ করছেন। দুইটা ঘরটা একটু অন্ধকার, কিন্তু মোমবাতির নরম আলো ঘরটা একটু আলাদা করে দিয়েছে। আমার আর শ্বশুরের মধ্যে বেশ দূরত্ব ছিল। সে সোফায় বসে বাইরে তাকিয়েছিল আর আমি আমার কাজে ব্যস্ত। এটি খুলতে কিছুটা সময় লেগেছিল, কারণ এটি বেশ শক্ত ছিল এবং অবশেষে অনেক চেষ্টার পরে আমি বোতামটি খুলতে সক্ষম হয়েছিলাম। যখন শ্বশুর ধুতি ঠিক করছিলেন এবং আমি ঘরের অন্ধকারেও তার সামান্য নড়াচড়া দেখতে পাচ্ছিলাম, সম্ভবত তিনি সবকিছু দেখতে পাচ্ছেন। তখন প্রায় রাত 1টা বাজে, কারণ আমি শ্বশুরের দিকে একটু বেশি ঘোরাঘুরি করলাম। আমার ঘরে শোরগোল প্রতিধ্বনিত হচ্ছিল। শাড়ি পাল্টে বললাম, বাবা আজকে তোমার দিনটা কেমন ছিল? তুমি আজ ব্যস্ত ছিলে, মনে হয় ক্লান্ত হয়ে গেছ। শ্বশুর ওদের দুজনকে ঠিক করতে করতে বলল, হ্যাঁ দিদিমা, আজ অনেক কাজ ছিল, কিন্তু এই গ্রামের বাতাসে নিঃশ্বাস নিতে আমি ক্লান্ত নই। আমি আগে থেকেই শাড়ি পরেছিলাম, তারপর আস্তে আস্তে বাকি কাপড় গুছাচ্ছিলাম। বাবার সাথে কথা বলতে বলতে ঘরে বিদ্যুৎ ছিল না, তাই একটা মোমবাতি জ্বালালাম, যার আলো শ্বশুরের মুখটা ঠিকমতো দেখা গেল না। আমি শ্বশুরকে বললাম, আমি আমার বাবা-মাকে নিয়ে খুব চিন্তিত। এবং চাচা পিতা শ্বশুর বললেন, দাদি তোমার চিন্তার কিছু নেই। আমি বললাম, বাবুজি কাল রাতের মতো আজ বারান্দায় ঘুমাতে যাবেন না? বাইরে আজ খুব ঠান্ডা বাতাস বইছে। আমাদের বিছানা বড়, তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। আমার কথা শুনে সে চুপ করে রইল।
বলল না। তারপর হালকা হেসে শ্বশুরকে জিজ্ঞেস করলাম, আমার শাড়িটা কেমন লাগছে? বাবা বললেন। উনি একটু অবাক হলেন। আমি আবার বললাম, বাবা নতুন শাড়িতে কেমন লাগছে? তারপর আমি বারান্দার দিকে হাঁটা শুরু করলাম। বাবা তখনও বসেছিলেন আমার দিকে তাকিয়ে। আমি বললাম, বাবা, তুমি বারান্দায় এসে গ্রামের বাতাস উপভোগ করো। কিছুক্ষণ পর আমার শ্বশুর বারান্দায় এলেন। আমি দাঁড়িয়ে শ্বশুর বললাম, হ্যাঁ দাদি, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তারপর আমি বললাম, কিছু কথা আছে তোমার? শ্বশুর বললেন, হ্যাঁ দাদি। আমি কি বললাম, বাবুজি তোমার কি মনে আছে তোমার বন্ধুরা বা আমার স্বামী এলে আমি তোমাকে চা নিতে বলি? ওদের বাবুজি বললেন, হ্যাঁ দাদি, আমার মনে আছে। আমি বলেছিলাম ওরা আমার দিকে বিশেষভাবে তাকায়, কিন্তু এটা আমার খুব অস্বস্তিকর করে তুলল। বাবা একটু চিন্তিত হয়ে বললেন, ঠাকুমাকে এরকম ভাবতে হবে না। না, আমি মৃদু হেসে বললাম, বাবুজি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক। আমি জানি আপনি আমাকে কেমন দেখেন। কোনো আপত্তি নেই। আপনার চেহারা আমার ভালো লাগে। আপনি খুব দয়ালু মনের মানুষ গো। আমি মুচকি হেসে বললাম, বাবা চলো কথায় আসি। শ্বশুর বললেন, হ্যাঁ দাদি, লজ্জা করবেন না। আমি বললাম, বাবুজি তুমি কি মনে করো আমি সত্যিই খুশি? হ্যাঁ, আমরা ধনী, সব আছে, গাড়ি বাড়ি টাকা, তবুও আমি খুশি। বাবুজি বললেন, আমি তোমাকে খুশি দেখতে ভালো লাগে কি লাগে, কিন্তু তুমি খুশি হও না কেন? আমি ইতস্তত করে বলি, ধনসম্পদ থাকলে সুখী হবে, আসল সুখ তোর স্বামীর সুখেই।